স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 5টি পদক্ষেপ করার কথা বললেন হাসিনা। বছরের প্রথম প্রকাশ্য ভাষণ থেকে ইউনূসকে খুনির পাশাপাশি সুদখোর বলেও তোপ দাগেন। আইনের শাসন ফিরিয়েই দেশে ফিরব, বাংলা সংবাদ মাধ্যমে শেখ হাসিনা। তারেক রহমানকে কঠিন হুঙ্কার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ইউনূস প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়া করালেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জটিল খেলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গাজীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগে মামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে 11 দলীয় ঐক্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আমি হানজালা খোঁচাখুচি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। সহায়তার ঘোষণা, ইরানের পাশে চীন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধ ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করা মোহাম্মদ ইউনূস নির্বাচনকে সুপরিকল্পিত প্রহসনে পরিণত করেছেন। জনগণের ভোটাধিকার থেকে শুরু গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আওয়ামী লীগকে বাদ রেখে আয়োজিত নির্বাচন আসলে দেশের সঙ্গে প্রতারণা করা ছাড়া আর কিছুই না। দিল্লির একটি অনুষ্ঠান থেকে অডিও বার্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে খুনি থেকে শুরু করে স্বৈরাচারী বলে কড়া আক্রমণ করলেন তিনি। এখানকার অন্ধকারময় দিন থেকে বাংলাদেশকে মুক্তি দিতে 5টি সূত্রের কথাও বলেন। তার ভাষণে উঠে এলো নারী থেকে শুরু করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা। 2024 সালের অগাস্ট মাসে ভারতে চলে আসার পর থেকে এই প্রথম প্রকাশ্যে বক্তব্য পেশ করলেন মুজিব তনয়া। যদিও দিল্লির অনুষ্ঠানে তিনি সশরীরে হাজির ছিলেন না। কেন দেশ ছাড়তে হয়েছিল সেটাও এদিন জানান তিনি। তাকে বলতে শোনা যায়, আওয়ামী লীগ মনে করে গত 12 মাস বাংলাদেশে যে অরাজকতা তৈরি হয়েছে তার থেকে বেরিয়ে আসতে 5টি পদক্ষেপ করা দরকার। তিনি জানান, প্রথমত অবৈধভাবে ক্ষমতায় আসীন মোহাম্মদ ইউনূসের সরকারকে বাংলাদেশের মসনদ থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত প্রতিদিন যে একাধিক হিংসার ঘটনা ঘটছে তার থেকে মুক্তি দিতে হবে দেশকে। তৃতীয়ত নারীদের পাশাপাশি সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাও সুনিশ্চিত করা দরকার। চতুর্থত নৈতিক স্বার্থ চরিতার্থ করতে সাংবাদিক থেকে শুরু করে বিরোধী নেতাদের গ্রেফতার করার মতো প্রবণতা সম্পূর্ণ বন্ধ করা দরকার। শেষমেশ 2024 সালের জুলাই মাসে যে সমস্ত হিংসার ঘটনা ঘটেছে সেগুলি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার বলেও মনে করেন তিনি। আর তার জন্য রাষ্ট্রসংঘে সাহায্য নেওয়া প্রয়োজন। ভাষণের একাধিক প্রসঙ্গে শান্তিতে নোবেলজয়ী ইউনূসকে তীব্র আক্রমণ করেন হাসিনা। কখনো তাকে সুদখোর, কখনো ডাকাত, আবার কখনো ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক এবং দুর্নীতিতে যুক্ত বলে তোপ দাগেন বাংলাদেশের দেশছাড়া প্রধানমন্ত্রী। ইউনূস তার দেশের আত্মায় আঘাত হেনেছেন বলেও অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন, তবে হাসিনার দল সেই ভোটে নেই। তাদের রাজনৈতিক কার্যকলাপের উপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূস প্রশাসন। পাশাপাশি ভোটে লড়া হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনও। এমনই আবহে তোপ দাগেন হাসিনা। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাতিলের দাবি তুললেন হাসিনা। ভোটকে ইউনূসরা প্রহসনে পরিণত করেছে বলেও তিনি মনে করেন। আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার হবে সংবিধানসম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের বাইরে চলছে। মব সন্ত্রাস, বিচার বাহির্ভূত গ্রেফতার, গণহারে আটক, গোটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আজও প্রায় 1,52,000 মানুষ মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দী, যাদের অনেকেই নির্মম নির্যাতনের শিকার। তাদের অবিলম্বে মুক্তি দেওয়া জরুরি। এর পাশাপাশি ইউনূস যে সর্বনাশ করে গিয়েছেন তা মেরামত করাই আমাদের দায়িত্ব। দ্রুতগতির অর্থনীতি থমকে গিয়েছে, বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ, যুব সমাজ, কৃষক ও শ্রমিক কারোর জন্যই কাজ নেই। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ভিত্তি আক্রান্ত, সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন। দেশে আজ আইনের শাসন নেই, আছে শুধু মব সন্ত্রাস। গাজীপুরের বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগে মামলা। গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত নেসলে বাংলাদেশ লিমিটেড কারখানাকে ঘিরে শ্রমিক সরবরাহ ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার কারখানার সুপারভাইজার জালাল উদ্দিন বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলাটি করেন। মামলার বাদী জালাল উদ্দিন গাজীপুর সদর উপজেলার ধলিপাড়া গ্রামের মৃত হাসেন আলী সিকদারের ছেলে।
তিনি এজাহারে উল্লেখ করেন, জয়দেবপুর থানার পূর্ব নয়নপুর এলাকায় অবস্থিত নেসলে বাংলাদেশ লিমিটেড কারখানায় অনিয়মিত শ্রমিক সরবরাহ ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আসামিরা কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল আনুমানিক 6:15টার দিকে শ্রীপুর উপজেলার নোয়াগাঁও বড়চালা গ্রামের যুবদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ও তার ছোট ভাই মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল লোক দা, চাপাতি ও ছোড়াসহ দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক কারখানায় প্রবেশের চেষ্টা করে। এ সময় কারখানার সুপারভাইজার জালাল উদ্দিন বাধা দিলে তারা শ্রমিক সরবরাহের কাজ নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়, অথবা প্রতি মাসে 5 লাখ টাকা চাঁদা দিতে বলে অভিযোগ করা হয়েছে। বাদীর দাবি, বিষয়টি কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা বললে ক্ষিপ্ত হয়ে আসামিরা জালাল উদ্দিন, সাগর হোসেন, আব্দুল জালিল সহ 7 থেকে 8 জন শ্রমিকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, কারখানার সুপারভাইজার জালাল উদ্দিন বাদী হয়ে নজরুল ইসলামকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, অপরদিকে নজরুল ইসলামও একটি অভিযোগ দায়ের করেছেন। সেটিও যাচাই বাছাই শেষে মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে 11 দলীয় ঐক্য। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত না ডাকলে রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, আগামীকালের মধ্যে সরকার এ বিষয়ে উদ্যোগ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার 14 মার্চ রাজধানীতে 11 দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ড. হামিদুর রহমান আজাদ বলেন, সকালে অনুষ্ঠিত বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, ইসলামী পার্টি, লেবার পার্টি সহ জোটভুক্ত বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন বলা হলেও জনগণের ভোটাধিকারের পূর্ণ প্রতিফলন সেখানে দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। জামায়াত নেতা বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য একদিনেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রায় 70% মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। কিন্তু জাতীয় সংসদের অধিবেশন ডাকা হলেও এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি, জানিয়ে জোটের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদ নেতা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিতভাবে অধিবেশন ডাকার পরামর্শ দেবেন এবং রাষ্ট্রপতি তা আহ্বান করবেন, কিন্তু এখন পর্যন্ত সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ড. হামিদুর রহমান আজাদ আরও বলেন, যদি সরকার দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার ব্যবস্থা না নেয়, তাহলে জনগণের প্রত্যাশা ও মর্যাদা রক্ষার জন্য রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে বিরোধী দলগুলো। এ বিষয়ে শীঘ্রই জোটের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। তিনি জানান, আগামী 28 মার্চ জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হতে পারে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ এবং প্রশাসনে দলীয়করণের প্রবণতা জনমনে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এসব সিদ্ধান্ত প্রত্যাহার করে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন পরিচালনের দাবি জানান তিনি। সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে হামিদুর রহমান আজাদ বলেন, সরকারকে সহযোগিতা করার পাশাপাশি প্রয়োজন হলে সংসদ ও রাজপথ দুই জায়গাতেই বিরোধী দল তাদের দায়িত্ব পালন করবে। তিনি বলেন, জুলাই সনদের আংশিক নয়, পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। জনগণের রায়ে এটি আইনি স্বীকৃতি পেয়েছে, তাই সরকারকে তা বাস্তবায়ন করতেই হবে। আরও জানিয়ে দেব, আমি হানজালা খোঁজাখুঁজি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য শাহিদউদ্দিন আহমদ হানজালার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে মাদারীপুরের রাজনীতিতে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত থেকে ভিডিওটি বিশেষ করে ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
জানা যায় শুক্রবার বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি ইফতার মাহফিলে বক্তব্য দেন মাদারীপুর 1 সংসদীয় আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের একটি অংশ 4 মিনিটের ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও বক্তব্যে হানজালা বলেন, দেশের প্রবাসী ও সাধারণ মানুষ তাদের ওপর আস্থা রেখে বিজয়ী করেছেন, তাই দায়িত্বশীল রাজনীতি করার প্রয়োজন রয়েছে। তিনি দাবি করেন, নির্বাচিত হওয়ার পর থেকে তার পক্ষ থেকে কাউকে হুমকি বা হয়রানি করা হয়নি। একই সঙ্গে তিনি বলেন, তার নীরবতাকে দুর্বলতা হিসেবে দেখা ঠিক হবে না। বক্তব্যের এক পর্যায়ে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি হানজালা যদি খোঁজাখুঁজি শুরু করি তাহলে বিএনপি এদেশে থাকতে পারবে না। তিনি আরও দাবি করেন, শিবচরের কিছু বিএনপি নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা করছেন, তবে তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে রাজনীতি করতে চান বলেও উল্লেখ করেন। এ সময় তিনি আরও বলেন, শিবচরের মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন তিনি। তার দাবি, আগের সময়ের মতো ভয়ের পরিবেশ এখন নেই এবং তার বিরুদ্ধে সমালোচনার সুযোগও মানুষ পাচ্ছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন শাইদুদ্দিন আহমদ হানজালা। এদিকে তার এই বক্তব্য ঘিরে শিবচর এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজনের মতে, একজন সংসদ সদস্যের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। এ বিষয়ে শিবচর উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা বলেন, বর্তমান এমপি ও তার পরিবার আগে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি অভিযোগ করেন, শিবচরে উগ্র রাজনীতির পরিবেশ তৈরির উদ্দেশ্যেই বিএনপিকে লক্ষ্য করে এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। এদিকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার 14 মার্চ ফের তার সিটি স্ক্যান করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়েও জানিয়েছেন তিনি। এই চিকিৎসক গণমাধ্যমকে বলেছেন, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে। তার অস্ত্রোপচার সফল হলেও তাতে বিদেশে নেওয়ার বিষয়টি শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। আজ ফের সিটি স্ক্যান করা হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত জানানো হয়। তিনি মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত, গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। সহায়তার ঘোষণা, ইরানের পাশে চীন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের সরকার $2 লাখ জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন 13 মার্চ শুক্রবার জানিয়েছেন, সহায়তা দেওয়া হবে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এবং এটি নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রতীক। চীনের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। চীন সব সময় মানবিক চেতনায় বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। সব দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সম্মান করতে হবে এবং সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরতে হবে, যাতে সংঘাত ছড়িয়ে না পড়ে। এর আগে গত 28 ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তাইয়েবা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 165 শিক্ষার্থী নিহত হন। এখন পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এসো প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন।